নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তনু। আজকে আপনাদেরকে আমার আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে ছিল আমাদের গোয়া ভ্রমণের তৃতীয় দিন। প্রথম দুদিনের মতন আমরা তৃতীয় দিনেও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গোয়া ঘুরতে। গোয়ার বিভিন্ন ফোর্ট, বিভিন্ন বিচ গুলোতেই মূলত আজকে ঘুরে বেরিয়েছিলাম। গোয়া গেলে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোন কোন জায়গাগুলো ঘুরবেন জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের গোয়া সিরিজটা লক্ষ্য করতে হবে। চলুন দেখে নেওয়া যাক আজকে তৃতীয় দিনে আমরা গোয়ার কোন কোন জায়গায় ঘুরলাম। আমাদের গোয়া সিরিজের বাকি ভিডিওগুলোর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের গোয়া ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও। সকাল সকাল একটু সুইমিং পুলে সাঁতার কেটেই প্রথমেই আমরা চলে গেছিলাম গোয়ার বিখ্যাত কোকোনাট ট্রি রোড। রাস্তার দুধারে নারকেল গাছগুলো কিন্তু অসাধারণ লাগে, আর এখানে ছবি খুব সুন্দর আসে বলে এই রাস্তাটা কিন্তু প্রচুর ভিড় হয়। আমরা সেদিন সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে ভিড়টা একটু কম ছিল। তো সেখানে কিছু ছবি তুলে তারপরে আমরা মান্ডবী নদীর ধার দিয়ে রওনা দিয়েছিলাম রেইস ম্যাগোসের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য রেইস ম্যাগোস। নদীর ধার দিয়ে যেতে যেতে এই হঠাৎ দেখতে পেলাম একটা বাঁধানো ঘাট। ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে নিই, নদীর ঠান্ডা হাওয়াটা একটু উপভোগ করে নিই। নদীর ধারে দাঁড়িয়ে চারিপাশটা কিন্তু অসাধারণ লাগছিল, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছিল ওখানে কিছুক্ষণ একটু বসে নিই। তো যেই বলা সেই কাজ, আমি যথারীতি নেমে পড়লাম নদীতে জলে পা ডুবিয়ে একটু জিরিয়ে নিতে। সেখানেই দেখছিলাম এই ভাইটি নদীর ধারে বসে বসে মাছ ধরছিল। তো কথা বলে জানতে পারলাম এই ভাইটিও বাঙালি, এবং বাইরে গিয়ে বাঙালির সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। ও নিজেই কথা বললো আমাদের সাথে, আমরা বাংলায় কথা বলছিলাম শুনে, এবং ও সুন্দর মাছ ধরছিল। অনেকক্ষণ ধরে বসে ওখানে মাছ ধরা দেখলাম। দেখার পরে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম রেইস ম্যাগোসে। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে রেইস ম্যাগোস চার্চ। রেইস ম্যাগোসে প্রথমে রেইস ম্যাগোস চার্চটি পড়বে রাস্তাতে, তারপরে কিছুটা এগিয়ে আপনাদের পড়বে রেইস ম্যাগোস ফোর্ট। চার্চটা সেদিন বন্ধ ছিল বলে ভেতরে আমরা ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে দেখে নিলাম, খুব সুন্দর লাগছিল বাইরে থেকে চার্চটা দেখতে। তারপর আমরা পৌঁছে গেছিলাম রেইস ম্যাগোস ফোর্টে। সামনে এরকম সুন্দর পার্কিং ব্যবস্থা আছে, এখানে আপনারা আপনাদের স্কুটি বা গাড়ি পার্কিং করতে পারবেন। স্কুটি পার্কিং ছিল ফ্রিতে। তারপর আমরা এখান থেকে ফোর্টে যাওয়ার জন্য টিকিট কাটলাম। টিকিটের দাম ছিল 50 টাকা করে। আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে ফোর্টের দিকে রওনা দিলাম। ফোর্টের রাস্তাটা কিন্তু ছিল সেই চার্চের পাশ দিয়েই। আমরা এই নিচ দিয়ে উঠে আসলাম ওপরে, এবং এই চার্চের পাশ দিয়ে ফোর্টের রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। ফোর্টে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই চড়াই ছিল। বয়স্করা আসলে এখানে কিন্তু একটু অসুবিধাই হতে পারে। আর আপনারা আসলে অবশ্যই কিন্তু এক বোতল জল নিয়ে অবশ্যই ওপরে উঠবেন, নাহলে হাঁটতে হাঁটতে কিন্তু প্রচণ্ড জল তেষ্টা হবে। তখন জল না থাকলে আপনারা সমস্যা করবেন। অনেকটা চড়াই অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম রেইস ম্যাগোস ফোর্টের মূল দরজায়। এখান দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এই রেইস ম্যাগোস ফোর্টটি 1943 সালে বিজাপুরের সুলতান আদিল শাহী তৈরি করেছিলেন। তারপরে পর্তুগিজদের কাছে পরাজিত হওয়ার পর 1551 সালে পর্তুগিজরা এটাকে রিকনস্ট্রাকশন করে এবং একটি সামরিক ফাঁড়ি হিসাবে তৈরি করে। 5ই জুন 2012 সালে গোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর পারিকর এই ফোর্টটি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেন। এখানে ঢুকেই আমরা ডান দিকে একটা লেখা দেখতে পাচ্ছি ডেথ হোল। অ্যাকচুয়ালি এই জায়গাটার ওপরেই রয়েছে একটি ছিদ্র। বাইরে থেকে যদি কোনো শত্রুরা প্রবেশ করতো তাহলে এই ছিদ্র দিয়ে ওপরের থেকে গরম তেল ফেলে দেওয়া হতো, যাতে কোনো শত্রু ভেতরে প্রবেশ করতে না পারে সহজে। তো সেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই বাঁদিকে ছিল একটি সেল। দরজাতে ঢুকে এই বাঁদিকে এখানে একটা সেল ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আর একটু আগালাম। কিছুটা এগিয়েই আমরা ডান দিকে আরেকটা সেল দেখতে পেলাম, যেটা হয়তো স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন বন্দীদেরকে আটক করে এখানে হয়তো রাখা হতো। রেইস ম্যাগোস ফোর্টের ভেতরটা এখন পুরোটাই একটা মিউজিয়াম হিসাবে সাজানো হয়েছে।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বড় ঘরটার মধ্যে বিভিন্ন ধরনের গোয়ার ইতিহাস, গোয়ার সংস্কৃতি এবং গোয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে বিভিন্ন বিবরণ দেওয়া রয়েছে। এই ফোর্টে চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ফোর্টের ওপর থেকে চারিপাশের ভিউটা অসাধারণ লাগে। আপনারা কখনো গোয়া আসলে অবশ্যই কিন্তু এই ফোর্টটা ঘুরে যাবেন। এই রেইসম্যাগস ফোর্টের বিভিন্ন ঘর থেকে কিন্তু মান্ডবী নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। ফোর্টের আরেক দিকে ছিল আরেকটি বড় ঘর, যার মধ্যেও বিভিন্ন ধরনের গোয়ার ইতিহাস, গোয়ার কালচার তুলে ধরা হয়েছিল। ফোর্টে ঢোকার সময় আপনাদেরকে যে ডেথলের কথাটা বললাম, যেখান দিয়ে ওপর থেকে গরম তেল পড়তো, ওপরে এই ঘর থেকেই সেই গরম তেলটি ফেলা হতো, যাতে কোনো শত্রু প্রবেশ করলে এখান থেকে তেল ফেলে তাদেরকে আটকানো যায়। তারপর আমরা ফোর্টের চারিপাশটা একটু ঘুরে নিলাম। খুব সুন্দর ফোর্টটি বাইরে থেকে দেখতে, এবং প্রত্যেকটি ফোর্টের মতন এই ফোর্টেও কিন্তু বড় বড় কামান রাখা ছিল। রেইসম্যাগস ঘুরে রেইসম্যাগস থেকে বেরিয়ে আমরা বাইরে একটি দোকান থেকে একটু লেমন সোডা আর কোকোনাট ওয়াটার খেয়ে নিলাম। তারপরেই আমরা গোয়ার রাস্তা ধরে রওনা দিলাম অঞ্জুনা বিচের উদ্দেশ্যে। গোয়ার এই নারকেল গাছের মধ্য দিয়ে গ্রামের রাস্তাগুলো দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর দূরের ওই টিলা পাহাড়গুলো সৌন্দর্যটা আরো অনেকটা বাড়িয়ে দেয়। আগে আমি ভাবতাম গোয়া গেলে সবাই স্কুটি নিয়ে ঘুরে, কেন গাড়িতে কেন ঘোরে না, কিন্তু গোয়া আসার পরে বুঝলাম আপনি গোয়ায় স্কুটি নিয়ে ঘুরলেই অ্যাকচুয়াল গোয়ার ফিলটা আপনি নিতে পারবেন, যেটা গাড়িতে নিতে পারবেন না। কারণ স্কুটি নিয়ে ঘুরলেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুন্দর সুন্দর চার্চ দেখতে পারবেন, সুন্দর সুন্দর নারকেল গাছে ঘেরা রাস্তা দেখতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ সময়ও কাটাতে পারবেন। তো গোয়া আসলে অবশ্যই স্কুটি নিয়ে ঘোরাটাই বেস্ট। তারপরে আমরা পৌঁছে গেলাম অঞ্জুনা বিচে। অঞ্জুনা বিচটাও কিন্তু খুব সুন্দর, তবে দুপুরবেলা গেছিলাম, একটু গরম ছিল বলে একটু অসহ্যই লাগছিল। তবে সন্ধ্যাবেলা এই বিচ থেকে কিন্তু সানসেট দেখতেও খুব সুন্দর লাগে। তো সমুদ্রের ধারে গিয়ে জলে না নামলে তো হবে না, গিয়েই আমি সঙ্গে সঙ্গে নেমে পড়লাম একটু জলে। নেমে
একটু পা ভিজিয়ে দিলাম। অঞ্জনা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে তারপর আমরা চলে গেছিলাম ছাপড়া ফোর্টে। ছাপড়া ফোর্টের সামনেই এই জায়গাটায় পার্কিং, আপনারা স্কুটিটা রেখে দিতে পারবেন। পার্কিং এর দাম নেবে 30 টাকা করে। তারপরে সেখান থেকে সামনে এগিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে ছাপড়া ফোর্টের দিকে। ছাপড়া ফোর্ট যেতে যেতে দুপুর হয়ে গেছিল, প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তাই আমরা সেখানে সামনে একটা দোকান থেকে খেয়ে নিলাম ম্যাগি। ম্যাগির দাম নিয়েছিল প্লেন ম্যাগি 50 টাকা, এগ ম্যাগি 60 টাকা করে দাম ছিল। তো আমরা এগ ম্যাগি নিয়ে নিয়েছিলাম দুজনের দুটো। তো ওখানে কিছুক্ষণ রেস্ট করার পরে ম্যাগি খেয়ে আমরা এই রাস্তা ধরে এগিয়ে চললাম ছাপড়া ফোর্টের উদ্দেশ্যে। ছাপড়া ফোর্টে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, পুরোপুরি ফ্রি। তবে অনেকটা উপরে উঠতে হয়, বয়স্করা আসলে কিন্তু একটু সমস্যাই হতে পারে। আর আবার যেমনই বলছি, যখনই কোনো ফোর্ট আপনারা ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু একটা জলের বোতল নিয়ে উঠবেন, নাহলে কিন্তু গরমে আপনারা হাঁপিয়ে যাবেন। ছাপড়া ফোর্টের ভেতরে কিন্তু সেভাবে দেখার কিছুই নেই, যা ছিল সবই ধ্বংস হয়ে গেছে। এখন একটা প্লেন মাঠ এখানে। তবে দিল চাতা হে সিনেমাটা এখানে শুটিং হয়েছিল বলে এই জায়গাটা খুব ফেমাস। তবে বিকালবেলা আপনারা আসলে এই ফোর্টের পাঁচিলের গায়ে বসে খুব সুন্দর কিন্তু সানসেটটা দেখতে পারবেন। ছাপড়া ফোর্টে সেদিন কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম বাগাতর বিচে। এই বিচটা ছোট্ট হলেও কিন্তু খুব সুন্দর, সেই জন্য আমরা আবার সেকেন্ড ডে চলে আসলাম এখানে। আগের দিন আমরা সানসেটটা দেখতে পারিনি, আজকে ইচ্ছে ছিল এই বাগাতর বিচে বসে আমরা সানসেটটাকে উপভোগ করব। বাগাতর বিচের ধারে বসে সানসেটটা কিন্তু খুব অসাধারণ লাগছিল। সূর্যের সোনালী রং জলের ওপর পড়ে সমুদ্রের সৌন্দর্যটা আরো অনেকটা বাড়িয়ে তুলেছিল। সেদিন সন্ধ্যাবেলা আমরা একান্তে কিছুক্ষণ সময় কাটালাম বাগাতর বিচে। এই বিকেলটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তারপর বাগাতর বিচ থেকে ফেরার সময় আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে আমরা অর্ডার করে নিলাম চিকেন শর্মা আর মাশরুম শর্মা। দুটোই কিন্তু খেতে খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল টেস্ট। দুটো খেয়ে আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন।